করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আমি প্রথমত ভেবেছিলাম যে স্ক্রিন শেয়ারটা আমরা মানে স্ক্রিন শেয়ারের মধ্য দিয়ে আজকের ক্লাসটি নেব, কিন্তু এখন মনে হচ্ছিল যে না, ওটা আরও বেশ জটিল মনে হচ্ছিল, যে একটা আইডিয়াকে বোঝানোটা বেশ কঠিন মনে হচ্ছিল। তো যাই হোক, শেষ পর্যন্ত আমি আবার চলে আসলাম, সরাসরি হোয়াইট বোর্ডে চলে আসলাম। তবে একটু বিকল্প উপায়ে আপনার পাশে চিত্র এবং সমস্যাগুলি থাকবে, আপনারা পাশ থেকে একটু দেখে নেবেন। তবে আমাকে একটু নিশ্চিত করুন যে আপনারা পাশের যে লেখাটা আমি ছবি আকারে দিয়েছি সেটা মানে বোঝা যাচ্ছে কিনা। প্লিজ একটু কমেন্টে জানান যে সেটি বোঝা যাচ্ছে কিনা। ওকে সিরাজুল ভাই, তাহলে বোঝা যাচ্ছে তাই না? থ্যাংক ইউ। আমাদের প্রথম কথাটা ছিল যে ত্রিভুজের একটা বাহুকে যদি আমরা বর্ধিত করি, তাহলে যে বহিস্থ কোণটা উৎপন্ন হবে তা এর বিপরীত এটা বর্ধিতকরণের আইডিয়াটা মনে হয় আমরা পড়েছিলাম। আমরা যদি সরাসরি দেখি আজকে যে আলোচনাটা, আপনারা কি আমাকে একটু জানাবেন যে গতকাল আলোচনা কোন পর্যন্ত ছিল? ঠিক আছে, অথবা এক কাজ করি, আপাতত স্ক্রিন না দেখলেও হবে। আপনাদের জন্য স্ক্রিনটা আপাতত আমি বন্ধ করে দিচ্ছি, ঠিক আছে? ওকে, আমি ওটা বন্ধ করে দিলাম। এবার আসুন আমরা আসলে সরাসরি ক্লাস কন্টিনিউ করি, যেভাবে মূলত আমরা পড়ে থাকি সেটি ভালো হবে। ওকে, এখন মূলত হচ্ছে একটা ত্রিভুজের বাহু বর্ধিতকরণ কনসেপ্টটা কি মূলত। ওকে, ধরেন আমরা একটা ত্রিভুজ আঁকলাম। এটা নর্মালি আমরা একটা ত্রিভুজ আঁকলাম। আমরা একটা ত্রিভুজ আঁকলাম। এখন এই ত্রিভুজের যদি একটা বাহুকে আমরা বর্ধিত করি, তাই কিনা, একটা বাহুকে যদি আমরা বর্ধিত করি, তাহলে আমার এই জায়গায় এই যে বর্ধিত করলাম, এই জায়গায় একটা কোণ উৎপন্ন হবে, রাইট? ঠিক আছে, এখন এই কোণটা কিন্তু আমাদের বহিস্থ কোণ। আমাদের কি কোণ? বহিস্থ কোণ। আর এটা হচ্ছে আমার কি, এর ভিতরে যেটা, এটা হচ্ছে আমার অন্তস্থ কোণ। এখন আপনি একটা তথ্য মনে রাখবেন, যখন কোনো একটা ত্রিভুজের একটা বাহুকে বর্ধিত করা হয়, তখন অন্তস্থ কোণের ভিতর এই যে দুটো আছে, এটা অন্তস্থ কোণের বিপরীত কোণ, ঠিক আছে? আমি যদি একে এভাবে চিন্তা করি, বিষয়টা এরকম যে আমার এ বি সি একটা ত্রিভুজ, এই এবিসি ত্রিভুজে আমি একটি বাহু ডি পর্যন্ত বর্ধিত করলাম, ঠিক আছে? এবং এই যে বর্ধিত কোণে বহিস্থ যে কোণটার জন্ম নিল, অর্থাৎ আমাদের এসিডি কোণ জন্ম নিল, এই এসিডি কোণের যে মানটা, এটা মান হবে, এখানে যেমন এ কোণ আছে, এটার মান হবে এ কোণ প্লাস এই যে বি কোণ যে রয়েছে, এই বি কোণের সমষ্টির সমান। অর্থাৎ কোনো ত্রিভুজের একটা বাহুকে বর্ধিত করলে উৎপন্ন বহিস্থ কোণ তার বিপরীত, তার যে বিপরীত অন্তস্থ কোণদ্বয়ের সমষ্টির সমান।
অর্থাৎ এটা না, এই বিপরীত অন্তস্থ কোণদ্বয়ের সমষ্টির সমান। আমরা যদি এটা প্রমাণ করি তাহলে যেটি দাঁড়াবে সেটি হচ্ছে, ধরেন এখানে আমি দিলাম 60, রাইট, এখানে দিলাম 70, তাহলে স্বাভাবিকভাবে এটি হবে আমার 50। আমাদের বহিস্থ কোণ হবে এই টোটালটায়, এই কোণটা যদি সি কোণ যদি চিন্তা করি এটার উপর, তাহলে এই পুরোটাই 180। তাহলে এই কোণটার মান গিয়ে দাঁড়াচ্ছে আমার 130। ঠিক আছে, এখন আমরা বলেছিলাম যে এই কোণের মান 130, যেটি হবে এই দুটো কোণের সমষ্টির সমান। তাহলে এ কোণ সমান আমার 60 ডিগ্রি এবং বি কোণ সমান আমার কত, 70 ডিগ্রি। তাহলে এই যে কোণ দুটো 130 ডিগ্রি সমান 130 ডিগ্রি। তার মানে আমরা কি বুঝতে পারলাম, যে দুটো বহিস্থ একটা কোণ তার বিপরীত অন্তস্থ কোণদ্বয়ের সমষ্টির সমান। ওকে, একটু আমাকে কমেন্টে করেন যে এটুকু বুঝতে পেরেছেন কিনা, প্লিজ কমেন্টে জানান যে বুঝতে পেরেছেন কিনা। ঠিক আছে, এবার যদি একটা বাহুকে উভয় দিকে বর্ধিত করি, ঠিক আছে, আমরা যদি উভয় দিকে বর্ধিত করি, অর্থাৎ আমি এদিকেও বর্ধিত করেছি, আমি এদিকেও বর্ধিত করলাম, রাইট, আমাদের এটি বি ছিল, এটি সি ছিল, আমি ধরে নিলাম এটি এফ পর্যন্ত বর্ধিত করলাম। তাহলে আমাদের এই জায়গায় আরো একটা কোণ উৎপন্ন হবে, এই জায়গায় আরো একটা কোণ উৎপন্ন হবে। এখন এই কোণটার মান কত হবে, তাহলে এই টোটালটা যদি 180 হয়, একটা অংশ দেওয়া আছে 70, তার মানে বোঝা যাচ্ছে এই কোণটার মান হবে 110। ঠিক আছে, কত হবে, 110। এখন আমি যদি এই দুটো বহিস্থ কোণকে যোগ করি, অর্থাৎ এ বি এফ এই কোণটা, আর যদি এ সি ডি কোণটা, এই দুটো কোণ যদি আমি যোগ করি তাহলে মান কত হচ্ছে, 110 ডিগ্রি, আর এখানে হচ্ছে 130 ডিগ্রি, তাহলে 240 ডিগ্রি। এখন প্রশ্ন হচ্ছে আমাদের এক সমকোণ সমান হচ্ছে আমাদের 90 ডিগ্রি, দুই সমকোণ সমান হচ্ছে আমাদের 180 ডিগ্রি। ঠিক আছে, অর্থাৎ এখানে যে সমকোণটা আছে, আমরা যদি 4 সমকোণ নিয়ে চিন্তা করি তাহলে হবে 360 ডিগ্রি। ঠিক আছে, এখন সবচেয়ে বড় কথা হচ্ছে এই যে যখন দুটো বাহু আপনি বর্ধিত করবেন, এই দুটো বাহু আমাদের দুই সমকোণের যে মান আছে তার অপেক্ষা সবসময় বড় হবে, আপনি প্রমাণ করে দেখতে পারেন। অর্থাৎ এই যে দুই সমকোণ কত, 180, এই মানটা সবসময় 180-র চাইতে বড় হবে। অর্থাৎ কোনটা, এই বহিস্থ কোণদ্বয়, এই কোণটা আর এই কোণটা, এই দুইটা কোণের সমষ্টি কত হবে, 180 অপেক্ষা বড় হবে। কথাটা ক্লিয়ার? এখন আপনাকে যে কাজটা করতে হবে, এই প্রমাণগুলো জানতে হবে, কারণ আমাদের ছোটোখাটো সমস্যা আসবে, ওই সমস্যাগুলোর ক্ষেত্রে এই বেসিকগুলি আপনাদের কাজে লাগবে। ঠিক আছে, ওকে, তাহলে আবার একটু কমেন্টে জানান যে বুঝতে পেরেছেন কিনা। আমি পর্যায়ক্রমে সব কনসেপ্টগুলো নিয়ে আলোচনা করব, তো আপনাদের টেনশনের কিছু নেই। দেখেন এই জায়গাতে
আমাদের পরবর্তী যে কনসেপ্ট সেটা হচ্ছে যদি আমি তিনটা বাহুকে বর্ধিত করি, আমার যে তিনটা বাহু রয়েছে তিনটা বাহুকেই যদি আমি কি করি বর্ধিত করি, কিভাবে দেখেন। এটা হচ্ছে এ বি সি তিনটা কোণ, এ বি সি হচ্ছে তিনটা কোণ। এখন এখানে তিনটা বাহু, বিসি একটা বাহু, এসি একটা বাহু, এবি একটা বাহু। আমি যদি তিনটা বাহুকেই বর্ধিত করি, দেখেন এই বাহুটিকে যদি আমি বর্ধিত করি, আবার এই এসি বাহুকেও বর্ধিত করব, ঠিক আছে, এসি বাহুকেও কি করব বর্ধিত করব। একইভাবে আমাদের এখানে এই বাহুটিকেও বর্ধিত করব। তাহলে আমার কি এখানে তিনটা বাহু কি কি ছিল, পিসি বাহু ছিল, আমার এসি বাহু ছিল, আমার এবি বাহু ছিল। তিনটা বাহুকে বর্ধিত করলাম, আমি ধরে নিচ্ছি বিসি বাহুকে বর্ধিত করে ডি পর্যন্ত নিলাম, সি এ বা এই সি এ বাহু এটা বর্ধিত করে এফ পর্যন্ত নিলাম, এবি বাহুকে বর্ধিত করে ই পর্যন্ত নিলাম। তাহলে আমাদের এই জায়গায় বেশ কয়েকটা কোণ এটা বর্ধিত করার ফলে কি, বিসি বাহু বর্ধিত করার ফলে আমার একটা বহিস্থ কোণ উৎপন্ন হলো। তাহলে বহিস্থ কোণটা আমরা যদি লক্ষ্য করি, তাহলে বহিস্থ কোণটা কোনটা আসলো খেয়াল করে দেখেন, এ সি ডি, এ সি ডি। তারপরে এসি বাহুটাকে বর্ধিত করার পর, মানে এটা আমি সি এ বলি, এটা ভালো হবে কারণ আমি যেভাবে বর্ধিত করছি সেভাবে লিখলাম। সি এ বাহুকে বর্ধিত করার পর এখানে বহিস্থ যে কোণটা জন্ম নিল সেটি হচ্ছে কি, দেখেন এই বাহুটাকে বর্ধিত করার পর আমাদের এই একটা বহিস্থ কোণ উৎপন্ন নিল, বি এ এফ, বি এ এফ, ঠিক আছে। অর্থাৎ এই জায়গায় একটা বহিস্থ কোণ উৎপন্ন হয়েছিল, আগের বার এই জায়গায় একটা বহিস্থ কোণ উৎপন্ন হয়েছিল। তাহলে এ বি বাহুকে বর্ধিত করার পর ফলে এই জায়গায় একটা বহিস্থ কোণ উৎপন্ন হয়েছে। তাহলে কি সিবিই, সিবিই, অর্থাৎ এই তিনটা বহিস্থ কোণ আমার উৎপন্ন হলো। তাহলে এই তিনটা বহিস্থ কোণ যদি ভালো করে লক্ষ্য করে দেখেন, আমরা যদি যোগ করি তাহলে কত হবে। যোগ করার পূর্বে আমাদের অন্তস্থ কোণগুলোর মান ধরে নিতে হবে, নচেত আমাদের প্রমাণ করা যাবে না। এই তিনটা কোণের মান ধরবো যাতে আমার কি হয় 180 ডিগ্রি হয়। ধরেন এটি আমি 50 ধরলাম, পর্যায়ক্রমে ধরি, ধরেন এটি ধরলাম, এটা ধরলাম 60, তাহলে কত 110, এটি হবে আমার কত 70। তাহলে ভিতরের এই কোণগুলোর মান আমি ধরে নিলাম। তাহলে এটার সাপেক্ষে আমার বহিস্থ কোণ হচ্ছে 120, এটার সাপেক্ষে বহিস্থ কোণ হচ্ছে আমার 110, এটার সাপেক্ষে হচ্ছে 130, ঠিক আছে। এখন আমরা যদি এই তিনটা গুণ করে এ সি ডি বহিস্থ কোণ, বি এ এফ বহিস্থ কোণ এবং সিবিই বহিস্থ কোণ, এই তিনটা যদি আমরা যোগ করি তাহলে কত দাঁড়াচ্ছে, এটি হচ্ছে 120 ডিগ্রি, এটি হচ্ছে 130 ডিগ্রি, এটি হচ্ছে আমাদের কত 110 ডিগ্রি। তাহলে আমাদের রেজাল্টটা কি দাঁড়াচ্ছে, 100, 200, 300, 50, 60, তার মানে হচ্ছে আমাদের 360 ডিগ্রি। এখানে মনে রাখুন, সবসময় মনে রাখবেন যে
কোনো ত্রিভুজের তিনটি বাহুকে বর্ধিত করলে, তিনটি বাহুকে কি করলে বর্ধিত করলে, মানে তবে শর্তটা হচ্ছে একই ক্রমে বর্ধিত করতে হবে। একই ক্রম বলতে কি বোঝাচ্ছে, এই যে দেখুন ওই আমরা যে কাগজের গুঁড়ি তৈরি মানে ফ্যানের মতো করে তৈরি করতাম, অনেকটা এরকম একই ক্রমে, এটা তারপর এটা তারপর এটা একই ক্রমে বর্ধিত করলে উৎপন্ন বহিস্থ কোণ তিনটির যোগফল 360 ডিগ্রি হবে। উৎপন্ন বহিস্থ কোণগুলোর যোগফল কত হবে আমাদের? 360 ডিগ্রি হবে। ক্লিয়ার? বলেন এতটুকু বুঝতে পেরেছেন কিনা? যদি বুঝতে পারেন দ্রুতই ইয়েস লিখে কমেন্ট করুন প্লিজ। দেখি আপনারা একটু দ্রুত কমেন্ট করুন যে এতটুকু বুঝতে পেরেছেন কিনা। ওকে, এবার দেখি আমি স্ক্রিনটা একটু শো করার চেষ্টা করি, দেখি একটু বুঝতে পারেন কিনা আপনারা। দেখুন তো এখন স্ক্রিনটা দেখা যাচ্ছে কিনা। ওকে, এখানে 10 নম্বর প্রশ্নটা দেখেন, কোন ত্রিভুজের একটি বহিস্থ কোণ এখানে এবং এর অন্তস্থ সন্নিহিত কোণের সমষ্টি কত? কোন ত্রিভুজের একটি বহিস্থ কোণ ও একটি অন্তস্থ কোণের সমষ্টি কত? এটি কিন্তু 10 নম্বর অঙ্ক। তাহলে বহিস্থ কোণ এবং অন্তস্থ কোণের সমষ্টি সবসময় 180 ডিগ্রি। বিষয়টা আমি একটু ক্লিয়ার করে দিচ্ছি, দেখেন। আমরা ত্রিভুজের ক্ষেত্রে, যে কোনো ত্রিভুজের ক্ষেত্রে আমরা কি করি, কারণ এই যে ত্রিভুজের এই যে বহিস্থ কোণটা, এই বহিস্থ কোণ আর এটা হচ্ছে অন্তস্থ কোণ, ঠিক আছে? তাহলে বলা হচ্ছে যে এই জায়গায় যে বহিস্থ কোণ এবং অন্তস্থ কোণের যে দেখেন অন্তস্থ সন্নিহিত কোণ বলা হচ্ছে, অন্তস্থ সন্নিহিত কোণ বলা হচ্ছে। আমি একটু বই দেখে বলি, কারণ প্রশ্নটা স্ক্রিন থেকে দেখাটা কঠিন হয়, আমার এখানে স্ক্রিনটা অনেক ছোট, আমি একটু বইটা বের করে নিচ্ছি। ওকে, তাহলে আমি বইটা একটু রেখে নিচ্ছি। ঠিক আছে, এখন যেটি বলা হচ্ছে সেটি হচ্ছে কোন ত্রিভুজের একটি বহিস্থ কোণ ও একটি অন্তস্থ সন্নিহিত কোণের সমষ্টি। তাহলে সন্নিহিত কোণ বলতে আমরা কি বুঝি? সন্নিহিত কোণ হচ্ছে এমন একটা দুটি কোণ যাদের একটি কমন বাহু থাকবে, একটি কি থাকবে? সাধারণ বাহু থাকবে, সাধারণ বাহু থাকবে, এবং এদের শীর্ষবিন্দু, এই কোণ আর এই কোণের শীর্ষবিন্দু কি থাকবে? একই থাকবে। তার মানে এরা হচ্ছে পরস্পর সন্নিহিত কোণ। এরকম যে কোনো দুটি সন্নিহিত কোণ ক্ষেত্রে এবং ত্রিভুজের ক্ষেত্রে অন্তস্থ বহিস্থ কোণ দুটির যোগফল সবসময় কত হবে? 180 ডিগ্রি হবে। ক্লিয়ার? এটি হচ্ছে মূলত আমাদের উত্তর। এবার আমরা যদি ঠিক তার পরের প্রশ্নে যাই, পরের প্রশ্নে বলা হচ্ছে ত্রিভুজের একটি বাহু বর্ধিত করলে বহিস্থ কোণটি কি হবে? ত্রিভুজের একটা বাহু যদি বর্ধিত করেন তাহলে বহিস্থ কোণটি, এখানে 4টা অপশন দেওয়া আছে, বিপরীত অন্তস্থ কোণদ্বয়ের সমষ্টি অপেক্ষা কি হবে? এটা আমরা একটু আগে যেটা বললাম যে বহিস্থ কোণটি বিপরীত অন্তস্থ কোণ দুটির সমষ্টির সমান হবে, বড় হবে না। তার মানে সি নাম্বারটা আমাদের উত্তর, ঠিক আছে? ওকে,
এবার 12 নম্বর প্রশ্নে যদি দেখি, ত্রিভুজে যে কোনো বাহুকে উভয় দিকে বর্ধিত করলে উৎপন্ন বহিস্থ কোণদ্বয়ের সমষ্টি কত? আমরা একটু আগে পড়েছি যে উভয় দিকে বর্ধিত করলে তখন এই দুটো যোগফল আমাদের দুই সমকোণ অপেক্ষা বড় হয়। তাহলে দেখুন এটা খ নম্বর উত্তর হবে, দুই সমকোণ অপেক্ষা বৃহত্তম। এবার 13 নম্বর, কোন ত্রিভুজে তিনটি বাহুকে বর্ধিত করলে উৎপন্ন বহিস্থ কোণ তিনটির সমষ্টি কত হবে? আমরা মাত্রই পড়ে আসলাম 360 ডিগ্রি। 14 নম্বর সমস্যাটি দেখুন, এখানে বলা হচ্ছে এবিসি কোণ সমান 45 ডিগ্রি। এবিসি কোণ সমান কি 45 ডিগ্রি, বিএসি কোণ সমান 60 ডিগ্রি এবং বিসি বাহুকে ডি পর্যন্ত বর্ধিত করা হলে এসিডি কোণ সমান কত হবে? দেখেন, চিত্র ওরা যেভাবে বলবে আপনি সেভাবে আঁকবেন। এখানে বলা হচ্ছে যে এবিসি ত্রিভুজ, তারপরে একটা ত্রিভুজ আপনি আঁকেন, এ বি সি ত্রিভুজ। এবিসি ত্রিভুজের এবিসি কোণ মানে এই কোণটা হচ্ছে 45 ডিগ্রি, বিএসি কোণ এই কোণটা 60 ডিগ্রি এবং বিসি বাহুকে মানে এই বিসি বাহুকে যদি আমি ডি পর্যন্ত বর্ধিত করি তাহলে এসিডি কোণ এই কোণটার সমান কত হবে এটি জানতে চাওয়া হয়েছে। তাহলে স্বাভাবিকভাবে এই দুটোর যোগফল হচ্ছে এটার রেজাল্ট, তাই কিনা? তাহলে সরাসরি 60 প্লাস 45 যদি যোগ করেন তাহলে 105 ডিগ্রি। আমাদের এটি উত্তর। ক্লিয়ার? ওকে, এবার আমরা পরের প্রশ্নটা দেখব। পরের প্রশ্নটা লক্ষ্য করুন কি, পরের প্রশ্নে বলা হচ্ছে যে এবিসি এর বিসি বাহুকে ডি পর্যন্ত বর্ধিত করা হলে এবিসি এর বিসি বাহুকে ডি পর্যন্ত বর্ধিত করা হলে এসিডি এর সমান হবে ওই যে ভিতরে দুটোর যোগফলের সমান, একটু আগে যেটা করলাম সেম। কথাটা ক্লিয়ার? ওকে, তাহলে এখানে আমাদের ভিতরে এ কোণ আর যেমন এই আপনারা যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন চিত্রটা যদি খেয়াল করে দেখেন যে এখানে এসিডি বাহু এর সমান বলছে, তার মানে বহিস্থ বাহুটার সমান বলছে। তাহলে বহিস্থ বাহুটার সমান, তাহলে ভিতরের বিপরীত অন্তস্থ কোণ যেটা দেখতে পাচ্ছেন এ কোণ আর বি কোণ এই দুটোর যোগফল, তার মানে এটি উত্তর হবে। এবার আসুন আমরা পরের অঙ্কটা যাই। আমাদের পরের অঙ্কটাতে এখানে বলা হচ্ছে যে 16 নম্বর অঙ্কটা দেখেন। 16 নম্বর অঙ্কে বলা হচ্ছে এবিসি এর বিসি বাহুকে ডি পর্যন্ত বর্ধিত করা হলো। এবিসি এর বাহুকে বিসি বাহুকে ডি পর্যন্ত বর্ধিত করা হলো। এখন এ কোণ যদি 60 ডিগ্রি হয়, বি কোণ যদি 90 ডিগ্রি হয়, তাহলে এসিডি কোণ কত? এই দুটোর যোগফল। তার মানে সবকটা সেম অঙ্ক দেখা যাচ্ছে। 17 নম্বরটা আপনারা একটু দেখেন, 17 নম্বরটাও সেম অঙ্ক, ঠিক আছে? এখন আমরা যদি বলি যে 18 নম্বর অঙ্কটা সেম। 18 নম্বর অঙ্কে যেটা বলা হচ্ছে এরা মান দিয়েছে যে চিত্র দিয়ে দিয়েছে যে এ বি সি একটা ত্রিভুজ এবং এখানে তারা মানটা এই পর্যন্তই দিয়েছে যে এটা হচ্ছে 120, এটি হচ্ছে কত 120 আর এটি মান দেওয়া আছে কত 40। এখন এটির মান চাওয়া হচ্ছে যে এ সি বি কোণের মান কত। তাহলে এটি যদি x হয় তাহলে এই দুটোর যোগফল হচ্ছে এটা, তাহলে 40 যোগ x সমান সমান হচ্ছে 120। তাহলে x সমান সমান 120 থেকে 40 বাদ দিলে আমার কত থাকবে 80 থাকবে। কথাটা ক্লিয়ার? তার মানে উত্তর হবে এটা কত, এটার উত্তর হবে 80। এটি সহজ অঙ্ক। এখন লক্ষ্য করেন আমরা পরের অঙ্কে যাচ্ছি। পরের অঙ্কে এখানে কি বলা হচ্ছে 19 নম্বর, নিচের চিত্রে বি কোণ 75 ডিগ্রি,
এসিই কোণ, এসিই কোণ 150 ডিগ্রি, এ কোণের মান কত, সেম অঙ্ক আমার মনে হয় যে আপনারা পারবেন ইনশাআল্লাহ। 20 নম্বর অঙ্কটা দেখেন, 20 নম্বর। এখন 20 নম্বর অঙ্কে যে জিনিসটা বলা হচ্ছে সেটি হচ্ছে, ভালো করে একটু খেয়াল করে দেখেন, এবিসি ত্রিভুজের বি কোণটা হচ্ছে 6x ডিগ্রি, এবিসি ত্রিভুজের বি কোণটা হচ্ছে 6x ডিগ্রি, এবং সি কোণ যেটা, এই সি কোণ হচ্ছে 5x ডিগ্রি, এবং এ কোণ হচ্ছে আমাদের কি ওয়াই ডিগ্রি, এবং 6a কোণ, ভালো করে খেয়াল করে দেখেন যে এই জায়গায় পুরো সলিউশনটা আপনারা বুঝতে পারেন কিনা। এখানে তারা ওই যে আমরা একটি থেকে আরেকটা 6 গুণ, আরেকটা 5 গুণ, এরকম আর কি। তো এই অঙ্কটা যদি আপনি ভালো করে খেয়াল করেন, স্ক্রিনে হয়তো আপনারা দেখতে পাচ্ছেন, স্ক্রিনে দিয়ে দেওয়া হয়েছে যে এখানে যে জিনিসটা বলা হচ্ছে যে এবিসি আমাদের একটা ত্রিভুজ, এখানে বি যে কোণটা, এই কোণটার সমান আমাদের 6x ডিগ্রি দেওয়া আছে, সি কোণ 5x ডিগ্রি, এ কোণ হচ্ছে ওয়াই ডিগ্রি। এখন আপনার মান যেটা বলছে এ কোণের 6 গুণ সমান মানে এখানে বি কোণের 7 গুণ করলে যা হয় এটা সমান, এখন ওয়াই এর সমান কত। এখন ভালো করে যদি আপনি খেয়াল করে দেখেন যে এখানে যে মানগুলো, প্রথমত এখানে একটা ক্লু দেওয়া আছে, সেটি হচ্ছে যে এই কথাটা বলা আছে যে এ কোণকে যদি 6 গুণ করেন আর বি কোণকে যদি আপনি 7 গুণ করেন, এই দুটো পরস্পর সমান হবে, এই দুটো কি হবে, পরস্পর সমান হবে। এখন ভালো করে যদি আপনি খেয়াল করে দেখেন যে এখানে প্রশ্নে বি কোণের একটা মান দেওয়া আছে 6x, আবার সি কোণের একটা মান দেওয়া আছে কত, আমাদের 5x, এবং এ কোণের একটা মান দেওয়া আছে কত, y। তার মানে আপনি কিন্তু এই দুটো মান কিন্তু এখানে দিয়ে দেওয়া আছে, তার মানে এটি যদি মান হিসাব করে দেখেন এখানে 6y হবে, এর মানটা যদি আপনি বসিয়ে নেন, আর এখানে যদি বি এর মানটা বসিয়ে নেন তাহলে 6x হবে। কথাটা বুঝতে পারছেন কিনা? এখন তাহলে এটি হচ্ছে 6×7 42x, আর আমরা চাইলে এখান থেকে x কেটে দিতে পারি, কেটে দিয়ে ছোট করে নিতে পারি, ঠিক আছে। তাহলে এখানে হচ্ছে 42x, আপনি এই দুটো থেকে হয়তো x এর মানটা বের করতে পারেন, না হয় y এর মানটা বের করতে পারেন। কেন? কারণ এতে করে অঙ্কটা আপনার পরবর্তীতে সহজ হবে। কিভাবে? যেহেতু আমাদের এই অঙ্কে y এর মানটা বের করতে হবে, ভালো করে বুঝেন, y এর মান বের করতে হলে তাহলে তার আগে x এর মান বের করাটা, আপনারা যারা সমাধান করেছেন তারা জানেন যে আমরা যদি আগে y এর মান পেয়ে যাই তাহলে পরে x এর মান বের করাটা সহজ হয়, আবার যদি আগে x এর মান পেয়ে যাই তাহলে পরে y এর মান বের করাটা আমাদের জন্য সহজ হয়। কথাটা ক্লিয়ার? আমরা যদি এই অঙ্কে y এর মান বের করব, সঙ্গত কারণে আমরা যে কাজটা করব, আমরা আগে x এর মানটা বের করে নেব। তাহলে এটি যদি সহজ হয়, খেয়াল করে দেখেন কেন বের করব আপনি একটু পরেই বুঝতে পারবেন। এটা 42, তাই না, 42x, এটা 6y, তাই কিনা? এখন তাহলে x সমান সমান 6y/42, তার মানে 6×7 42, ঠিক আছে। তাহলে x এর মানটা আমরা বের করে নিলাম, এটা হচ্ছে আমাদের প্রথম কথা। এখন খেয়াল করে দেখেন এখানে কিন্তু যে তথ্যটা দেওয়া আছে সেটা হচ্ছে y এর মানটা কত হবে। কিন্তু আমরা তো ত্রিভুজের ক্ষেত্রে একটা বিষয় জানি যে ত্রিভুজের এখানে দেখেন তিনটা কোণ দেওয়া আছে, তিনটা কোণ দেওয়া আছে, এ কোণ, বি কোণ, সি কোণ, এ কোণ। আমরা তো এটা অন্তত বলতে পারি এদের মান যাই দেওয়া থাক, এই তিনটা কোণ সমান সমান আমাদের কত, 180 ডিগ্রি। ক্লিয়ার? এইটুকু তো সত্য যে ত্রিভুজের তিনটা কোণ সমান কত, 180 ডিগ্রি। এখন আমি যেহেতু y এর মান বের করব, এখানে x এর মানটা কেন নিয়ে আসছিলাম, কারণ এখানে দুটো জায়গায় আমার x আছে, রাইট? যখন এই মানগুলো বসাতে যাব
তখন এটা সমান যদি ওয়াই এ কনভার্ট করে দিতে পারি তাহলে আমার সবকটি ওয়াই হয়ে যাবে। যেমন এ গুণ আমার কত ওয়াই, তাহলে বি গুণ এখানে 6x, তাহলে সি গুণ আমার 5x। তাহলে আমার কিন্তু টার্গেট হচ্ছে কি ওয়াই এর মান বের করা। তার মানে এখানে x সমান এবার এই মানটা যদি বসাই তাহলে এটা ওয়াই হয়ে যাবে। তাহলে ওয়াই যদি হয়ে যায় তাহলে 6 ইন্টু ওয়াই বাই 7, তাহলে 5 ইন্টু ওয়াই বাই 7। খেয়াল করেন যে আমরা কেন এক্স এর মানটা এখানে বের করে নিয়েছিলাম। তাহলে এই জায়গায় আমাদের ওয়াই বাই 6y7 5y7 সমান সমান 180। আমাদের সবকটা ভগ্নাংশ চলে আসলো। এবার আমাদের কাজ হচ্ছে ভগ্নাংশে যোগ করার জন্য আমরা লসাগু করে নিই 7। ঠিক আছে। ওহো, সরি, সমস্যা নেই, আমি একটু ঠিক করে দিচ্ছি। না, আপনাদের কোনো বিশেষ প্রয়োজন ছাড়া আসলে স্ক্রিন আর শেয়ার করা যাবে না, কারণ এতে ঝামেলা হচ্ছে, লেকচারে প্রবলেম হয়ে যাচ্ছে, স্বতঃস্ফূর্ততা নষ্ট হয়ে যায়। ওকে, তাহলে এই বিষয়টা তো আপনারা অন্তত বুঝতে পারতেছেন যে এখানে এই জায়গায় আমি যেটি বলেছিলাম, দেখুন আবার একটু আমি বুঝিয়ে বলি। এ গুণ বি গুণ সি গুণ, এই তিনটা যোগফল, যেহেতু আমার এই তিনটা কোণ এখানে দেওয়া আছে, তাহলে এটা সমান 180 ডিগ্রি, এটা আমরা লিখতে পারি। তাহলে এ কোণের মান আমার ওয়াই, বি কোণের মান 6x এবং সি কোণের মান কত, সি কোণ এবং বি কোণের মান এত। এখন এই তিনটার যোগফলের ভিতর আমাদের টার্গেট হচ্ছে কার মান বের করতে হবে, ওয়াই এর মানটা বের করতে হবে। এখন ওয়াই এর মান বের করতে গেলে এখানে তাহলে এই 6x যেটা আছে এটা তুলে দিতে হবে। এর জন্য আমরা এখানে এই কাজটা করব, x সমান 1y/7 এই মানটা ব্যবহার করব। ক্লিয়ার? তাহলে এটা প্লাস এটা 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 এইভাবে y চলে আসলো। এবার আমরা কি করব, এবার আমরা লসাগুর যোগ করব। যোগ করলে এটি হবে আমার 7y 6y আর এটি হচ্ছে আমার 5y 180। তাহলে আমার তো আর এটা লাগতেছে না, এটা মুছে ফেলি। ঠিক আছে, তাহলে খেয়াল করে দেখুন যে এই জায়গায় আমার কত হচ্ছে, 11 18y হচ্ছে। ঠিক আছে, আর এই জায়গায় আমি একটা কাজ করে নিতে পারি। বলেন তো কাজটা কি? কাজটা হচ্ছে এই উপরেরটা কেটে দিতে পারি, সমস্যা নেই, তাহলে আমাদের 70 হয়ে যাবে। অথবা আপনি একটা লাইন বেশি করতে পারেন, আর গুণ করেন, তবে এক্সপার্ট থাকলে কেটে নেওয়াই ভালো। ঠিক আছে, তাহলে এবার ওয়াই সমান সমান 180/7 18, তাহলে এটা হচ্ছে 10, তাহলে উত্তর হচ্ছে আমাদের কত, 70 ডিগ্রি। এটি উত্তর। ক্লিয়ার? এটি হচ্ছে মূলত আমাদের উত্তর। বলেন বুঝতে পেরেছেন কিনা? যদি বুঝতে পারেন তাহলে দ্রুত ইয়েস লিখে কমেন্ট করুন প্লিজ। ওকে, মোটামুটিভাবে এখানকার প্রশ্নগুলো আমাদের শেষ। আমরা এবার যেটি দিয়ে আজকের আলোচনা শুরু করতে গিয়েও পারিনি সেটি নিয়েই কথা বলবো। সেটা হচ্ছে ত্রিভুজের সাথে তার বিপরীত কোণের একটা বেশ সম্পর্ক রয়েছে।
ত্রিভুজের সাথে তার বিপরীত কোণের একটা সম্পর্ক রয়েছে। কেমন দেখেন, ধরুন আমি যদি একটা ত্রিভুজ আঁকি, তাহলে এই যে আমার একটা কোণ, এই সব কটার ভিতর এই কোণটা বড়। দেখুন এই বিপরীত বাহুটা, যে আমরা বিপরীত কোণ আর বিপরীত বাহু বলতে কি বুঝি, এটা যদি আমার কোণ হয় তাহলে এর বিপরীত বাহু হচ্ছে এটা। এটা যদি আমার কোণ হয় তাহলে এর বিপরীত বাহু হচ্ছে এটা, অর্থাৎ সোজাসুজি যেটা। এটি যদি কোণ হয় তাহলে এর বিপরীত বাহু হচ্ছে আমার এটা। দেখেন এবার আমাদের এই জায়গায় ভালো করে লক্ষ্য করেন, সেটি হচ্ছে যে আমাদের এই কোণটা সাথে এই বিপরীত কোণের, অর্থাৎ প্রত্যেকটা বিপরীত বাহুর সাথে বিপরীত কোণের একটা সম্পর্ক আছে। এখন সম্পর্কটা আপনি কিভাবে উপস্থাপন করবেন খেয়াল করে, আমি ধরে নিচ্ছি যে কোণটা যদি আমি একটু ছোটো করে নেই, কোণটা যদি কি আমি একটু ছোটো করে নেই, ধরেন কোণটা আমি একটু ছোটো করলাম, এইটুকু পরিমাণ কোণটা আমি ছোটো করলাম, তাহলে দেখুন শুধুমাত্র কিন্তু আমার কোণটা ছোটো হয় নাই, যে এই পরিমাণ যে আমি ছোটো করলাম শুধু কোণটা ছোটো হয়েছে বিষয়টি কিন্তু এমন না, সাথে সাথে কিন্তু এইটুকু বাহু আমার ছোটো হয়ে গেছে, রাইট? এইটুকু বাহু আমার কি হয়ে গেছে, ছোটো হয়ে গেছে। আবার যদি একই সাথে আমি কোণটাকে একটু বড় করতাম, যেমন আমি এই জায়গা থেকে কোণটাকে যদি একটু বড় করতাম, দেখেন আমি কোণটা আগে এই পর্যন্ত ছিল, আমি আরো একটু বড় করলাম, এই যে দেখেন একটু বড় হয়েছে। শুধু কোণটাই বড় হয় নাই, ভালো করে যদি লক্ষ্য করেন আমাদের এই বিপরীত যে বাহু যেটা, সেটা আরো বেশি লম্বা হয়েছে। কিভাবে দেখেন, আগে ছিল এই এটা হচ্ছে ছোট করার পরে এটা হয়েছে, মূল যেটা ছিল, মূলটা আমি বলি তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। আমার মূল ছিল মূলত এই পর্যন্ত, রাইট? এই পর্যন্ত আমার মূল ছিল, কিন্তু যখন আমি কোণ ছোট করলাম তখন আমার এই পরিমাণ ছোট হয়ে গেল। আবার যখন কোণটা এইটুকু বড় করলাম তখন এইটুকু আমার কি হয়ে গেল, এইটুকু আমার বড় হয়ে গেল। ক্লিয়ার? তার মানে এখানে যে বিষয়টা আমি আপনাদেরকে বলছি সেটি হচ্ছে একটা ত্রিভুজের ক্ষেত্রে যদি তার বিপরীত, যদি কোনো কোণ এবং তার বিপরীত কোণের মাঝে সম্পর্কটা এরকম যে কোণটা ছোট হতে থাকলে বিপরীত বাহুটাও ছোট হতে থাকবে, কোণটা বড় হতে থাকলে বিপরীত বাহুটাও বড় হতে থাকবে, যত বড় করবেন বিপরীত বাহুটা তত বড় হবে। অর্থাৎ এই সম্পর্কটা শুধু এই কোণের ক্ষেত্রে না, সকল কোণের ক্ষেত্রে প্রযোজ্য। সকল কোণের ক্ষেত্রে কি প্রযোজ্য? কথাটা ক্লিয়ার? অর্থাৎ এতটুকু আপনারা বুঝতে পেরেছেন কিনা, একটি ত্রিভুজের তার কোণের সাথে তার বিপরীত বাহুর একটা সম্পর্ক রয়েছে। যদি বুঝতে পারেন একটু দ্রুত ইয়েস লিখে কমেন্ট করুন প্লিজ। যদি বুঝতে পারেন তাহলে দ্রুত ইয়েস লিখে একটু কমেন্ট করুন। খুব দ্রুত ইয়েস লিখে একটু কমেন্ট করুন যে বুঝতে পেরেছেন কিনা। ওকে, জেরিন শেখ, দীপু ভাই, ওকে, থ্যাংক ইউ। দেখুন তাহলে এই কনসেপ্টটা যদি আমরা এভাবে অ্যাপ্লাই করি তাহলে কেমন হয়। ধরেন আমার একটি ত্রিভুজ আছে, একটি ত্রিভুজ, এই ত্রিভুজের ধরেন
ধরেন এই ত্রিভুজের এই বাহুটা আর এই বাহু পরস্পর সমান, আমরা এ বি সি, এই ক্ষেত্রে আমি বলছি যে এ বি বাহু সমান হচ্ছে এসি বাহু। তাহলে এই কথা যদি সত্য হয় তাহলে আমাদের বি কোণ সমান সি কোণ পরস্পর সমান হবে। খেয়াল করেন কি বলছি, যে এ বি বাহু আর এসি বাহু যদি সমান হয় তাহলে বি কোণ সমান সি কোণ হবে। কিভাবে? খেয়াল করেন, এটার বিপরীত কোণ হচ্ছে এটা, এটার বিপরীত কোণ হচ্ছে এটা। তাহলে বাহুদ্বয় সমান যদি হয় তাহলে আমাদের একই সাথে কোণদ্বয়ও কি পরস্পর সমান হবে। তার মানে আমরা দেখতে পাচ্ছি যে বাহুদ্বয় যদি সমান হয় একই সাথে আমাদের কোণদ্বয় কি হবে? সমান হবে। তার মানে এই দুটি, আবার যদি ধরুন তিনটা বাহুই সমান থাকে তাহলে কোণ তিনটাও সমান হবে। কথাটা ক্লিয়ার? তাহলে আমরা বুঝতে পারলাম বাহুর সাথে তার বিপরীত বাহুর একটা সম্পর্ক আছে। এখন আমি যদি নর্মালি আপনাদেরকে বলি যে এই ধরুন একটা ত্রিভুজ নিলাম, একটা ত্রিভুজের ক্ষেত্রে একটা ত্রিভুজ ধরেন এটা একটি ত্রিভুজ, এই ত্রিভুজের ক্ষেত্রে খেয়াল করেন আমি ধরে নিলাম যে এ বি সি একটা ত্রিভুজ। এখানে আমি যদি বলি সি কোণ হচ্ছে ছোট কোণ, ক্ষুদ্রতম কোণ। কি কোণ? ক্ষুদ্রতম কোণ। ঠিক আছে, এই কোণটা হচ্ছে ক্ষুদ্রতম কোণ। আপনারা বলুন তাহলে ক্ষুদ্রতম বাহু কোনটা হবে? তাহলে এই কোণের ক্ষুদ্রতম বাহু কোনটা হবে? দ্রুত একটু প্রশ্ন কমেন্টে জানিয়ে দিন যে যদি ক্ষুদ্রতম কোণ আমার সি কোণ হয় তাহলে ক্ষুদ্রতম বাহু আমার কোনটা হবে? খুব দ্রুত একটু কমেন্টে জানিয়ে দিন। বাকিরাও একটু উত্তর লিখে ফেলুন যে এটি কি হবে। এ বি। ঠিক আছে, কারণ হচ্ছে যে তাহলে আমার ক্ষুদ্রতম কোণ এটা হলে তাহলে ক্ষুদ্রতম বাহু এটা হবে, এ বি হবে। ঠিক আছে, তাহলে উত্তর হচ্ছে আমাদের কি? এ বি। এখন ধরুন আমি যদি এই চিত্রটাকেই ব্যবহার করি, সাপোজ মনে করেন এরকম একটা চিত্র রয়েছে, এই চিত্রটাকে যদি আমরা ব্যবহার করি এবং আমি বললাম যে একটি ত্রিভুজের এটা বৃহত্তম কোণ আর এটা হচ্ছে বৃহত্তম কোণ আর এটা হচ্ছে ক্ষুদ্রতম কোণ, ক্ষুদ্রতম কোণ আর এটি হচ্ছে আমার কি? বৃহত্তম কোণ। তাহলে এটি ক্ষুদ্রতম কোণ, এটি হচ্ছে কি আমাদের বৃহত্তম কোণ। এখন আমি যদি বলি দুটি কোণ, অর্থাৎ একটি বৃহত্তম কোণ অপর একটি কোণ, দুটি কোণ একটি একটি অপরটি অপেক্ষা বৃহত্তম হলে, এটা অপেক্ষা এটা বৃহত্তম হলে তাহলে বৃহত্তম কোণের বিপরীত বাহু বিপরীত বাহু ক্ষুদ্রতম কোণের বিপরীত বাহু অর্থাৎ আমি আবারও বলছি যে একটা কোণ
এই কোণ অপেক্ষা বড় হলে তাহলে এই বৃহত্তম কোণের বিপরীত বাহু এই ক্ষুদ্রতম কোণের বিপরীত বাহু অপেক্ষা এটি কি হবে, বড় হবে। ক্লিয়ার? হয়তো বিষয়টা আরো একটু সহজ লাগবে আমি যদি এই সাহিত্যিক মানে শব্দ ইউজ না করে বলি যে এই কোণটা চেয়ে যদি এটা বড় হয় তাহলে এটার বিপরীত বাহু তো আমার হচ্ছে বড়, তাহলে এটা এটা ক্ষুদ্রতম কোণের বিপরীত বাহু অবশ্যই ক্ষুদ্র হবে। তাহলে এখন যদি এই দুটোর মাঝে তুলনা করি তাহলে কোণের ক্ষেত্রে যেহেতু এটা ক্ষুদ্রতম ছিল তাহলে বাহুর ক্ষেত্রেও ক্ষুদ্রতম থাকবে, এটি যেহেতু কোণের ক্ষেত্রেও বৃহত্তম ছিল তার মানে এর বিপরীত বাহুটাও বড় থাকবে। এই কথাটাই এই কারণে বলতে যে দুটি কোণের ক্ষেত্রে একটি অপরটি অপেক্ষা বৃহত্তম হলে বৃহত্তম কোণটির বিপরীত বাহু ক্ষুদ্রতম কোণটির বিপরীত বাহু অপেক্ষা কি, বাহু অপেক্ষা বড়। কথাটা ক্লিয়ার? এইটুকু বুঝতে পেরেছেন কিনা? একটু কমেন্টে জানান যে বুঝতে পেরেছেন কিনা। প্লিজ এই আইডিয়াটা বুঝতে পেরেছেন কিনা একটু কমেন্টে জানান। ঠিক আছে, ওকে। এখন যদি এই কথাটা আমি উল্টিয়ে বলি তাহলে কি হবে? এবার যদি বলি দুটি বাহু, এই বাহু আর এই বাহু, এই একটি বাহু অপর বাহু অপেক্ষা বৃহত্তম হলে তাহলে বৃহত্তম বাহুর বিপরীত কোণ ক্ষুদ্রতম বাহুর বিপরীত কোণ অপেক্ষা বড়। আমরা এভাবেও বলতে পারি, এই দুটো ভাষায় পরীক্ষাতে আসে মূলত। ক্লিয়ার? আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এবার আমরা মোটামুটি ভাবে একটা বিষয় আমরা ক্লিয়ার করলাম যে বাহুর সাথে তার বিপরীত কোণের সম্পর্ক আছে। আর একটা ফাইনাল যে বিষয়টা সেটা হচ্ছে একটা ত্রিভুজ অঙ্কনের একটা মিনিমাম একটা যোগ্যতা থাকতে হবে। সেটি হচ্ছে ধরেন আমি তিনটা বাহু নিলাম, এই তিনটা বাহুর মাঝে যদি দুটো বাহুর যোগফল তৃতীয় যে বাহুটা, ধরেন এটা তিনটা বাহু এর ভিতর দুটো আমি যোগ করলাম, যে কোনো দুটো, এই দুটোর যোগফল তৃতীয় বাহু অপেক্ষা বড় হতে হবে। তৃতীয় বাহু অপেক্ষা এই দুটো এক করলে কি হবে, এটা বড় হবে। আবার যদি বিয়োগ করি, ধরেন একটার এইটুকু নিলাম, এটা আর এটা, ধরেন এটা হবে, আমি এটা তো বোঝানোর জন্য নিচ্ছি যে যে কোনো দুটো বাহুর বিয়োগফল, ধরেন এটা থেকে এইটুকু বাদ দিলে এইটুকু থাকলো, তৃতীয় বাহু অপেক্ষা ক্ষুদ্রতম হবে। এটা সব ক্ষেত্রেই। কথাটা ক্লিয়ার? তাহলে এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে। আর যদি বিষয়টা এমন হয়, খেয়াল করেন যে দুটো বাহুর যোগফল যদি তৃতীয় বাহুটার সমান হয়, দুটো বাহুর যোগফল যদি কি হয়, তৃতীয়টার সমান হয়, তাহলে আপনি ত্রিভুজ আঁকতে পারবেন না। কিভাবে দেখেন, আমি ধরেন দুটো বাহু এখানে নিলাম, কি করলাম, দুটো বাহু আমি নিলাম, দুটো বাহু নিলাম, আরেকটা বাহু এটা নিলাম। এখন দুটো বাহু সমান। এখন বলেন আমি ধরে নিচ্ছি এটা মাঝখানে একটা কেটে কি করলাম, তিনটা বাহু করলাম। মানে সহজ কথা হচ্ছে এই দুটো বাহুর যোগফল সমান এটার সমান। আপনি এখানে কোনো ত্রিভুজ আঁকতে পারবেন না। কেন? আপনি এখানে অ্যাঙ্গেল করতে গেলে আর এটা জোড়া লাগবে না, অ্যাঙ্গেল করতে গেলে আর কি লাগবে না, জোড়া লাগবে না। কারণ এটা সোজাসুজি হচ্ছে এটার সমান, অ্যাঙ্গেল করতে গেলে তো আর লাগবে না। তার মানে কি, এটা আপনি বাসায় প্রমাণ করে দেখবেন যে দুটো কাগজ নেবেন, কাগজ নিয়ে সমান করে নিয়ে একটা কাগজ কেটে তিনটা বানাবেন, তারপর দেখেন আপনি ত্রিভুজ আঁকতে পারেন কিনা। এই ক্ষেত্রে ত্রিভুজ আঁকা সম্ভব না। বইতে অনেক সুন্দর করে চিত্র দেওয়া আছে, আপনারা একটু দয়া করে দেখে নেবেন। ক্লিয়ার? এবার আমাদের কয়েকটা প্রশ্ন আছে, এগুলি আপনারা পারবেন। ঠিক আছে, এগুলি নিয়ে আর কথা বলি না, আজকের ক্লাসটা রেখে দিতে চাচ্ছি। তবে এখানে দেখেন আমাদের যে কটা প্রশ্ন দেওয়া আছে, যে এক টাইপের প্রশ্ন আসে,
যে একটি ত্রিভুজের দুই বাহুর দৈর্ঘ্য 6 সেন্টিমিটার এবং 7 সেন্টিমিটার, তাহলে তৃতীয় বাহু কোনটা হতে পারে না? মানে তৃতীয় বাহু এখানে একটা দেওয়া আছে কত, ধরেন 5 সেন্টিমিটার, আরেকটা 8 সেন্টিমিটার, আরেকটা 9 সেন্টিমিটার, আরেকটা হচ্ছে 13 সেন্টিমিটার। কথাটা ক্লিয়ার? তাহলে এখানে বলা হচ্ছে 13 সেন্টিমিটার হবে না, কারণ যে দুটো বাহুর যোগফল তার সমান হলে তাহলে সেটি ত্রিভুজ আঁকা যাবে না। তাহলে এটার ডি নাম্বার উত্তরটা হচ্ছে না, কারণ হচ্ছে এখানে ডি নাম্বারটা হচ্ছে 13, আর বাকি 6 আর 7 যোগ করলে 13 হয়। এই কারণে দুটো বাহুর যোগফল তার তৃতীয় বাহুর সমান হলে ওটি কখনোই ত্রিভুজ আঁকা সম্ভব না। এই টাইপের এক দুটো প্রশ্ন আসে, এগুলি আপনারা একটু দেখে নেবেন। তাহলে আজকের ক্লাসটি আমরা এই পর্যন্তই রাখি। ইনশাল্লাহ আগামী ক্লাসে আমরা আসলেই বোর্ড ইউজ করব। আমি আজকের ক্লাসে অনেকটাই সময় নষ্ট করে ফেলছি, কারণ আজকে প্রায় ত্রিভুজ মোটামুটি শেষ হয়ে যেত। আমরা আগামী ক্লাসে পরিমিতিতে চলে যেতে পারতাম। যাই হোক, আমি ভাবছিলাম যে ওভাবে সহজ হয় কিনা, কিন্তু বাস্তবে মনে হচ্ছে না, ওটা বেশ একটু জটিল মনে হলো, আমার কাছেও জটিল মনে হলো। ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।